আইন কিন্তু সাধারণ নাগরিকদের কোনোভাবেই নিরাপত্তা কিন্তু দিতে পারে না। এখন একই রকমের আইন নিয়ে এসে আমরা ধরেন এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার যাওয়ার পরে ধরেন তারা একটি নির্বাচন অনুষ্ঠান করার পরে রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, সেই রাজনৈতিক সরকারের হাতে যদি আপনি একই আইনগুলো তুলে দেন, তাদের আচরণও কিন্তু বিগত আওয়ামী লীগের 15 বছর 15.5 বছরের যে আচরণ ছিল তার চাইতে তেমন কিছু ভিন্ন হবে না। ফলে আইনের পরিবর্তন খুবই জরুরি। যে আইনগুলো অন্তত আমাকে আপনাকে প্রতিনিয়তই নিয়ন্ত্রণ করে, শাসন করে, সেই শাসকের আইনের পরিবর্তন হওয়াটা জরুরি। নতুন যে বন্দোবস্তের কথা আমরা আজকে শুনছি, আলাপ করছি, সংস্কার হিসেবে এই কথাগুলো আসছে। 5ই আগস্টের পরে বোধহয় সবচাইতে বেশি যে শব্দটা আপনারা শুনেছেন সেটি হলো আসলে সংস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আমরা সংস্কারের আলাপগুলো তুলছি এবং সেটি খুব যৌক্তিকভাবে আমরা সংস্কারের আলাপগুলো তুলছি, খুব প্রয়োজনীয়। কারণ যে অবস্থার মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছর একটা দেশ চলেছে, তাতে তারা সাকসেসফুলি একটা কাজ করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। এই প্রতিষ্ঠানগুলো চলতে গেলে যে বিষয়গুলো যা থাকা দরকার ছিল, যে নিয়ম যে নীতিগুলো থাকার দরকার ছিল, সেগুলোকে নিজের হাতে সব জায়গাতেই তারা নষ্ট করেছে। আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, তাহলে সংবিধানের কী কী সমস্যাগুলো ছিল সেগুলো আজকে নতুন করে কথা বলছি সেরকম না। গণসংহতি আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা সালাম ভাই, তিনি আমাদের মাঝে এখন নেই। সংবিধানের এই যৌক্তিক সংস্কার নিয়ে তার নিজেরই লেখা একটি বই আছে, জানি না আপনাদের কতজনের হাতে সেটি পৌঁছেছে। অর্থাৎ এই সংবিধান সংস্কার নিয়ে গণসংহতি আন্দোলনের এই কাজ দীর্ঘদিনের, অর্থাৎ তারা প্রায় নেতৃস্থানীয় ছিল রাজনৈতিক দল হিসেবে যারা সংবিধান সংস্কারের কথা বলে আসছে, যেখানে পাওয়ার ইমব্যালেন্সের কথাটা আছে সেই জায়গাগুলোতে কথা বলছে। তাদের নিজস্ব যে কাজের ধারা, একটি রাজনৈতিক দল গড়ে ওঠার পেছনে গণসংহতির যেভাবে কাজ করে এসছে, তাতে অনেক বিষয়ই ছিল হচ্ছে বা এখনও আছে যেগুলো আশা জায়গা নিয়ে, যেগুলো হচ্ছে অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতেও হচ্ছে পৃথক করা যায়। তাদের নারী সংহতি আলাদা স্কোয়াড আছে, তাদের গার্মেন্ট সংহতির জন্য আলাদা ব্রাঞ্চ আছে, তা আলাদা আলাদা করে কাজ করছে। আমি আজকেই আসার জায়গা থেকেও একটু আপত্তি নিয়েই আমার অন্য বক্তব্যে যাব। আপত্তিটা হচ্ছে মঞ্চে উপবিষ্ট কেবলমাত্র একজন নারী। এই একজন কেন? প্রথম বন্দোবস্ত তো এই জায়গাটাই ঠিক করা লাগবে। সব কটা যদি বেটা হয়, এই বেটাদের এত উপস্থিতি তো খুবই বিরক্তিকর। যেহেতু নারী সংহতি আলাদা ব্রাঞ্চে আছে, আলাদা শাখায় আছে যারা কাজ করছে ইন্ডিপেন্ডেন্টলি, সেখানে নারীদের উপস্থিতিটা আসলে একটা সম্মানজনক যথাযথ পার্টিসিপেশনটা থাকা উচিত। শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষেত্রেও দেখবেন যে নারী শিক্ষার্থীরা অনেক বেশি ভূমিকা পালন করেছে, তারা অনেক ক্ষেত্রে সামনে সারিতে ছিল, জীবন বাজি রেখে তারা প্রতিবাদ করেছে। তারা কিন্তু সেই শিক্ষার্থীদের নানান প্রোগ্রামেও কিন্তু দেখবেন সেখানেও নারীরা পিছিয়ে পড়ছে। এগুলো খুবই আপত্তিকর। কিন্তু আপনার জনসংখ্যার যদি জনমিতিগুলো ঠিক মতো দেখেন, দেখবেন যে আমাদের নারী ও পুরুষের অনুপাত প্রায় সমান সমান বাংলাদেশে। সেক্ষেত্রে নারীদের এই যে পিছিয়ে পড়ার যে ব্যাপারটা, সব কিছুতেই তারা আন্দোলনে থাকেন, তারা শ্রমজীবী মানুষদের সংখ্যা যদি হিসাব করেন, এমন এমন সেক্টরগুলো আছে, কনস্ট্রাকশন সেক্টর বলেন কিংবা গার্মেন্টস সেক্টর বলেন কিংবা চা শ্রমিকদের কথাও যদি আপনি ধরেন, সেখানে কিন্তু সব জায়গাতেই নারীরাই এগিয়ে, নারীদের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। কিন্তু যখনই ক্ষমতার প্রশ্ন আসে, যখনই রাজনীতিতে তাদের অংশগ্রহণের প্রশ্ন আসে, সেখানে কিন্তু এই সংখ্যাটা কোনো এক অজানা কারণে কমতে কমতে খুবই মাইক্রোস্কোপিক জায়গাতে গিয়ে থাকে। আমি আশা করব গণসংহতি এই জায়গাগুলোকে নিয়ে ভবিষ্যতে আরও চিন্তা করবে এবং সেভাবেই তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে তারা কাজ করবে এবং সেটি সামগ্রিক বাংলাদেশের ক্ষেত্রেও আসলে তাদের মূল নীতি নির্ধারণের জায়গায় একটি মৌলিক বিষয় থাকবে বলে আমি আশা প্রকাশ করছি। আইনের কথা আমার অগ্রজ মামুন ভাই বলে গেছেন অনেক কথাই। আইনের জায়গাতে আমি যেহেতু পেশাজীবী হিসেবে ট্রেনিংয়ে হচ্ছে আমার আইনের, সেই আইনের জায়গাতে আমার যে আপত্তির জায়গাগুলো, যেগুলোকে আমি আসলে নতুন বন্দোবস্ত ঠিক করা প্রয়োজন বলে মনে করি, সেগুলো অনেক ক্ষেত্রে অনেক ফোরামে বলেছি। আজকে যদি এখানে ছোট করে শুধু বলি, সেটা হচ্ছে আমাদের বিগত 15.5 বছরের শাসনটাকেও যদি আমরা তুলনা হিসেবে নিই, এর আগেও যে খুব বেশি ভালো পরিস্থিতিতে ছিলাম তা নয়, কিন্তু উদাহরণের জন্য যদি ছোট পিরিয়ডটা 15.5 বছর নিই, তাহলে বাংলাদেশে
নামকাওয়াস্তে আইনের শাসনের কথা আমরা বলে গেছি। আইনের শাসন বলে কখনোই কোনো কিছু ছিল না। আইন দ্বারা শাসন, আইনটাকে ব্যবহার করা হয়েছে। আইনের নামে খোলসটা নিয়েছে আইনের, কিন্তু সমগ্র কর্মকাণ্ডগুলোই হয়েছে বেআইনি। সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। কারণ আপনি যখন রাষ্ট্র ধারণা নিয়ে কথা বলবেন, রাষ্ট্র হচ্ছে একটি বল প্রয়োগকারী ধারণা, যে হচ্ছে তার নাগরিকদের উপরেই বৈধভাবেই বল প্রয়োগ করতে পারবে জনগণের ম্যান্ডেট নিয়েই। সেই ম্যান্ডেট কতটুকু? আপনি ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ডের অনেকগুলো আইনকে আমাদের নতুন যে পরবর্তীতে সংবিধান হয়েছে 72 সালে, সেই 72 সালের সমস্ত আইনকে সংবিধানের মৌলিক অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক না হওয়া সাপেক্ষে সবগুলোকে আত্মীকরণ করা হয়েছে। ফলে এই যে ব্রিটিশ পিরিয়ডের সমস্ত আইন, পাকিস্তান পিরিয়ডের সমস্ত আইন, সেগুলো কিন্তু সব থেকে গেছে। ফলে এই যে পোশাকি পরিবর্তনগুলো হলেও আইনের পরিবর্তন না হলে কি হয়, সেটা কিন্তু আমরা গত 15 বছরের মধ্যে দেখেছি। কেবলমাত্র ওই আইনের কথা বলেই, পুলিশকে নিয়ে পুলিশের কাজ করছে বলেই, কাউকে না জানিয়ে না বলে কোনো ধরনের আইন অনুসরণ না করেই মামলা ছাড়াই কিন্তু ঘর থেকে তুলে নিয়ে যেতে পেরেছে, তাদেরকে গুলি করে হত্যা করতে পেরেছে, তাদেরকে আয়নাঘরের মতো এরকম জায়গাতে আটকে রাখতে পেরেছে, অর্থাৎ কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে তাদেরকে রীতিমতো টর্চার সেলগুলোতে আটকে রেখে অধিকাংশকে আমরা ফেরত পাইনি বা পাবো কিনা সে নিয়েও কিন্তু সন্দেহ আছে। ধারণা করা হচ্ছে অধিকাংশকেই তারা হয়তো মেরে ফেলেছে। এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এখানে কিন্তু আইন কখনোই প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। আইন কিন্তু সাধারণ নাগরিকদের কোনোভাবেই নিরাপত্তা কিন্তু দিতে পারেনি। এখন একই রকমের আইন নিয়ে এসে আমরা ধরেন এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার যাওয়ার পরে ধরেন তারা একটি নির্বাচন অনুষ্ঠান করার পরে রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, সেই রাজনৈতিক সরকারের হাতে যদি আপনি একই আইনগুলো তুলে দেন, তাদের আচরণও কিন্তু বিগত আওয়ামী লীগের 15 বছর 15.5 বছরের যে আচরণ ছিল তার চাইতে তেমন কিছু ভিন্ন হবে না। ফলে আইনের পরিবর্তন খুবই জরুরি। যে আইনগুলো অন্তত আমাকে আপনাকে প্রতিনিয়তই নিয়ন্ত্রণ করে, শাসন করে, সেই শাসকের আইনের পরিবর্তন হওয়াটা জরুরি। এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা আমি নতুন বাংলাদেশের বন্দোবস্তের মধ্যে দেখতে চাই যে এই পুরাতন আইনগুলো ধীরে ধীরে বিদায় হচ্ছে এবং এখানে নাগরিকদের সুরক্ষার জায়গাটাকে প্রাধান্য দিয়ে আপনার নতুন আইনগুলো আসবে, যে আইনগুলো আসলে আমাদের নিজেদের আমরা বলি হচ্ছে আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা আছে 1972 সনের, সেটাতে বলছে যে বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের মাধ্যমে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিরা তাদের ক্ষমতা চর্চা করে, অর্থাৎ জনগণের ক্ষমতাটাই প্রতিনিধিরা কেবলমাত্র চর্চা করছেন। এটা কেবলমাত্র কিন্তু কথার কথা ছিল বিগত এতটুকুলো বছর, ইভেন 72-এর পরেও কখনোই কিন্তু এই প্রকৃতির চিত্র আমরা কিন্তু দেখতে পাইনি। সত্যিকার অর্থেই নাগরিকের ক্ষমতায়ন যদি আপনাকে করতে হয়, সেটি আইনের মধ্যেই নিয়ে আসতে হবে। কেবলমাত্র সংবিধানে বলে দেওয়ার মাধ্যমে যে সকল ক্ষমতার মালিক জনগণ, সেই ক্ষমতা কিন্তু কখনোই বাস্তবে প্রয়োগ হয় না। ফলে আমার কৃষকের প্রতি আমার মনোভাব কীরকম, আমার শ্রমিকদের প্রতি আমি তাদেরকে আসলে কিভাবে দেখছি, শ্রমিকদের আইনটাকে আমি কিভাবে নতুন করে ভাবছি, আমার বন্দোবস্তে শ্রমিকদের অবস্থান কোথায়। আমরা কথায় কথায় এলিটের জায়গা থেকে এক ধরনের বড়লোকি চিন্তার জায়গা থেকে বলি যে শহরের রিক্সা চলবে না, রিক্সা না চললে রিক্সা চালক যিনি আছেন তাকে আমি পুনর্বাসনের চিন্তা কী করেছি। আমাদের নতুন বন্দোবস্তের মধ্যে সেই জায়গাগুলোকে থাকতে হবে। শ্রমজীবী মানুষগুলোকে আমি অ্যাকোমোডেট করছি কীভাবে, আমার সমাজের মধ্যে তাকে আত্মীকরণ করছি কীভাবে, সম্মানের সাথে বসবাস করার জন্য কী সুযোগ আমি তাকে তৈরি করে দিচ্ছি, তার জীবনমান উন্নয়নের জন্য কী ব্যবস্থা নিচ্ছি। সেগুলো কিন্তু ওই সোকল 140টা যে সোশ্যাল সেফটি নেটের মধ্য দিয়ে নানান রকমের টাকা লুটপাট করার সুযোগ তৈরি করেছিল বিগত সরকার, সেরকম সোশ্যাল সেফটি নেটের কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি বাস্তবিক অর্থেই শ্রমজীবী মানুষগুলোকে কীভাবে আপনি সমাজে সম্মানের সাথে আপনি প্রতিস্থাপন করার চেষ্টা করবেন, তাদেরকে একই নাগরিক অধিকার ভোগ করার সুযোগ তৈরি করে দেবেন। এখানে আমরা যে কথাটা একটু আগে আমি বললাম যে আইনের শাসন ছিল না, আইন দ্বারা শাসন ছিল। আইনের শাসনে সমতা থাকবে, আইনের শাসনে সামাজিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে। এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি। আমাদের সমস্ত আইনের মধ্যেই এই প্রতিফলনগুলো আমাদের দেখতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা ভবিষ্যতে কোনো ধরনের এই রকমের অভ্যুত্থান করে 15.5 বছর ক্ষমতায় থাকার পর কোনো রাষ্ট্রপ্রধানকে দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি অন্তত দেখতে হবে না। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।